দিল মে তনহাই হে কোই প্যার নেহি মিলা রাহো মে অকেলে হি मैंने চল পড়া। দেখুন, ভালোবাসার জীবনে, দাম্পত্য জীবনে সুখী কিন্তু খুব কম মানুষই হয়। কেন হয়, সেই সমস্ত অ্যাস্ট্রোলজিক্যাল কানেকশন নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। ম্যারেজে ইগো আর্গুমেন্ট থাকবে, কিন্তু সেখান থেকে সেপারেশনের জায়গায় যাওয়া মানে নিজেদের ইচ্ছা কিন্তু অনেকটাই ম্যাটার করে। অ্যাস্ট্রোলজিক্যাল গ্রহগত কানেকশন তো আছেই, তাছাড়াও কিন্তু নিজেদের মানিয়ে চলার ক্ষমতা, নিজেদের ইচ্ছা, এইগুলোর ওপরে ডিপেন্ড করেই কিন্তু একটা মানুষ জীবনে ডিসিশান নিয়ে থাকে। দেখুন, যখন বিয়ে করা হয় তখন একটা প্যাকেজ আমরা নিই, তার মধ্যে ভালো মন্দ সব মিশিয়ে থাকে। ভালোগুলো নেবো, খারাপগুলো বাদ দিয়ে দাও, এরকম তো হয় না। একটা অষ্টকূট মিলন যখন হয় 36 গুণের মধ্যে পুরোপুরি কিন্তু মেলে না, কিছু কম বেশি হয়। বেশিরভাগ গুণ মিলে গেলেও দেখুন, একটা পরিবারে কিন্তু অনেক মেম্বার থাকে, দেখা যাচ্ছে তাদের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। তো আলটিমেটলি মানিয়ে নেওয়া কিন্তু ফ্যাক্ট করে। তার সাথে গ্রহগত কানেকশানগুলো আমরা আলোচনা করব। তো আপনার কাছে যদি জন্মকুণ্ডলী না থাকে, এখনকার স্মার্ট যুগে সোজা গুগলে চলে যান, সেখানে গিয়ে ফ্রি কুণ্ডলী বলে সার্চ করুন। যে কোনো একটা র্যান্ডাম ওয়েবসাইটে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, জন্মের সময়, জন্মস্থান দিয়ে সার্চ করুন, আপনার সামনে এরকম একটা জন্মকুণ্ডলী চলে আসবে। তো যারা আপনারা লার্নার আছেন, এই বিষয়টা ভালোভাবে শিখতে চান, বা যারা বাড়ির অন্যান্য সদস্যদের ব্যাপারেও জানতে চান, সবার কুণ্ডলী এক জায়গায় করে নিন। আর যদি আপনারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আমি ডাইরেক্ট স্ক্রিনে গিয়ে বোঝাচ্ছি। দেখুন, অ্যাস্ট্রোলজিতে এটা কিন্তু ফার্স্ট হাউস, এটা সেকেন্ড হাউস, এটা থার্ড হাউস, এইভাবে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ এই হাউসগুলো রোটেট হয়, ঠিক আছে? ফার্স্ট হাউস আমার, আপনার, পাশের বাড়ির দাদা বৌদির, আপনার বন্ধু বান্ধব সবার জন্যই ফার্স্ট হাউস। সেকেন্ড হাউসও সবার জন্যই এটাই সেকেন্ড হাউস। ঘর কিন্তু মুভ করে না, ঘর তো আপনার একই জায়গায় থাকে। হয়তো আপনি আজ এখানে, কাল ওখানে, এরকম বিভিন্ন জায়গায় থাকতে পারেন। ঘর তো আর উঠে কোথাও চলে যায় না। তো ফার্স্ট হাউসে এখানে কোনো নাম্বার লেখা থাকতে পারে, হতে পারে এখানে 6 লেখা রয়েছে, তার মানে আপনার কন্যা লগ্ন। যদি 7 লেখা থাকে, তার মানে আপনার তুলা লগ্ন। এইভাবে লগ্ন নির্ণয় করা হয়। তো এখানে 6 থাকতে পারে, সেকেন্ড হাউসের 7। এই যে নাম্বারগুলো লেখা থাকে, এগুলো কিন্তু রাশির নাম্বার, এবং সেগুলো কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট হয়। 12-র পরে আবার 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। তো ফার্স্ট হাউসে কারোর আলাদা আলাদা রাশি থাকতে পারে। কারোর যদি এখানে 10 নম্বর লেখা থাকে, তার মানে তার মকর লগ্ন। 10-এর পরে সেকেন্ড হাউসে হবে 11, থার্ড হাউসে 12, ফোর্থ হাউসে 1, এইভাবে। তো ফার্স্ট হাউসে যদি কারোর 9 নাম্বার লেখা থাকে, 9 নাম্বার হলো দেখুন ধনুরাশি। ধনুরাশির অধিপতি গ্রহকে বৃহস্পতি গ্রহ, ঠিক আছে? এইবার বৃহস্পতি হতে পারে, বৃহস্পতি কারোর 10th হাউসে রয়েছে, ইংরেজিতে জেইউ, বাংলায় হলো বয়রি, ঠিক আছে? যদি কারোর দেখুন 7th হাউসে 8 লেখা থাকে, তার মানে 8 নম্বর রাশির অধিপতিকে, 8 নম্বর রাশি হলো বৃশ্চিক রাশি, আর বৃশ্চিক রাশির অধিপতি হলো মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহকে ইংরাজিতে এম এ, বাংলায় লেখা হলে ম বলে লেখা হয়। এবার মঙ্গল কারোর ফার্স্ট হাউসে থাকতে পারে, কারোর 7th হাউসে থাকতে পারে, কারোর 12th হাউসে থাকতে পারে, কারোর 9th হাউসে থাকতে পারে, ঠিক আছে? এগুলো হলো বেসিক জিনিস, আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকে জানেন না। যদি আপনারা না জানেন, আমার বেসিক অ্যাস্ট্রোলজি প্লেলিস্টে গিয়ে সেখান থেকে আপনি বেসিক ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো এছাড়া গ্রহের কিন্তু বিভিন্ন দৃষ্টিও হয়, ঠিক আছে? গ্রহের দৃষ্টিটাও কিন্তু আমি এখানে দেখিয়েছি। আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি, আপনারা দেখতে পারেন। গ্রহের দৃষ্টি দেখুন, সানের কিন্তু 7 নম্বর দৃষ্টি রয়েছে। সান, মুন, মার্স, মার্কিউরি, জুপিটার, ভেনাস, স্যাটার্ন, রাহু, 7 নম্বর দৃষ্টি কিন্তু সবারই কিন্তু কমন, ঠিক আছে? এছাড়া কিছু কিছু গ্রহের কিছু কিছু স্পেশাল দৃষ্টি থাকে, যেমন মার্সের 4 নম্বর, 7 নম্বর, 8 নম্বর দৃষ্টি রয়েছে। বৃহস্পতির 7 নম্বরের সাথে 5 নম্বর এবং 9 নম্বর দৃষ্টি রয়েছে। স্যাটার্নের 3 নম্বর, 7 নম্বর, 10 নম্বর দৃষ্টি রয়েছে, এবং রাহুরও 5, 7, 9 এবং 12 নম্বর দৃষ্টি রয়েছে। গ্রহের দৃষ্টি নিয়েও আমি বেসিক অ্যাস্ট্রোলজি প্লেলিস্টে ভিডিও দিয়ে রেখেছি, আপনারা চাইলে ভিজিট করে দেখে নিতে পারেন। তো আজকে আমি এই ভিডিওতে বেশ কিছু গ্রহগত কানেকশনের কথা বলবো, যেখান থেকে ইগো, আর্গুমেন্ট, এই সমস্ত জিনিস সৃষ্টি হয়। মাদার ইন লর সাথে বনিবনা না হওয়া, ঠিক আছে, ডোমেস্টিক ভায়োলেন্স, সব কিছুই কিন্তু গ্রহগত কানেকশনের জন্য সৃষ্টি হয়ে থাকে। এবং কোন কানেকশন থাকলে সেপারেশন এবং ডিভোর্স পর্যন্ত হতে পারে, সেইটা নিয়েও আলোচনা করব। তো দেখুন, ইগো, ফার্স্ট হাউসের লর্ড এবং 7th হাউসের লর্ড যদি খুব স্ট্রং হয়,
সেক্ষেত্রে কিন্তু একে অপরের উপরে কিন্তু বসগিরি ফলাতে চায়, এক কথায় যেটা বলা যায়। ঠিক আছে, তো দেখুন, আপনি বাইরে গিয়ে বসগিরি করুন, ঘরে ভালোবাসার মানুষের সাথে বসগিরি করলে তো হবে না। নিজেকে বেটার ইমপ্রুভ করার জন্য আপনার কর্মক্ষেত্র রয়েছে। ঠিক আছে, ফার্স্ট হাউসের লট কী করে স্ট্রং হবে? ধরে নিচ্ছি ফার্স্ট হাউসে 8 নম্বর রাশি লেখা রয়েছে, আর সেখানে মঙ্গল হলো তার অধিপতি গ্রহ, সে ফার্স্ট হাউসেই বসে রয়েছে। তার মানে কি হলো? তার মানে সে স্বক্ষেত্রে বসে গেল। তো কোনো গ্রহ যদি নিজের রাশিতেই অবস্থান করে সে স্ট্রং হয়। একটা গ্রহ নিজের রাশিতে অবস্থান করলে স্ট্রং হয়, সে এক্সলটেড হলে আরও স্ট্রং হয়, এবং বর্গোত্তম হলে স্ট্রং হয়। তো ফার্স্ট হাউসের লর্ড, সেভেন্থ হাউসের লর্ড দুজনেই যদি স্ট্রং হয়, তাহলে কিন্তু নিজেকে বেস্ট ইমপ্রুভ করার চেষ্টা করে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু একটা ইগো ম্যাটার কাজ করে। 2 নম্বর কারণ, যদি ফার্স্ট হাউসের লর্ড সেভেন্থ হাউসে বসে যায় এবং সেভেন্থ হাউসের লর্ড ফার্স্ট হাউসে বসে যায়, ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু ইগো ম্যাটার বেড়ে যায়। 3 নম্বর কারণ, সেভেন্থ হাউসে যদি সান প্লেসমেন্ট থাকে, সান কিন্তু মোটামুটি ইগো প্রবলেমকে কিন্তু বাড়িয়ে দেয়। ঠিক আছে, আপনারা জেনে রাখুন, সেভেন্থ হাউসে কোনো প্ল্যানেটই ভালো বলে কনসিডার করা হয় না। আর এখানে সানের সাথে যদি মার্স প্লেসমেন্ট থাকে, তাহলে সেই ইগো প্রবলেম আরও বেড়ে যায়। সানের সাথে যদি এখানে মার্কিউরি থাকে, বা সানের সাথে যদি এখানে স্যাটার্ন থাকে, তাহলেও কিন্তু সেপারেটিভ আর্গুমেন্টের সৃষ্টি হয়। 4 নম্বর কারণ, আপনার বার্থ চার্টে মুনের সঙ্গে ট্রাইনে যদি ভেনাস বা স্যাটার্ন প্ল্যানেট অবস্থান করে, মুনের সঙ্গে যদি ট্রাইনে 5 নম্বর এবং 9 নম্বর ঘরে ভেনাস এবং স্যাটার্ন প্ল্যানেট অবস্থান করে, তাহলে কিন্তু মাদার ইন ল, ডটার ইন লর সাথে কিন্তু প্রচণ্ড ঝগড়া ঝামেলা হয়। ঠিক আছে, থরি কারোর মুন ফোর্থ হাউসে বসে থাকবে, আপনার ক্ষেত্রে 7 নম্বরে হতে পারে। তো এখান থেকে ফিফথ হাউস কোনটা হচ্ছে? এই ঘরে যদি স্যাটার্ন এবং এই ঘরে যদি ভেনাস এরকমভাবে ট্রাইনে প্লেসমেন্ট হয়ে যায়, তাহলেও কিন্তু এই সমস্যার সৃষ্টি হয়। 5 নম্বর, যদি সেভেন্থ হাউসের লর্ড বা সেভেন্থ হাউস পাপ কর্তৃযোগে ফেঁসে যায়। কীরকম? সেভেন্থ হাউসের লর্ডকে সেভেন্থ হাউসে যে রাশি লেখা থাকবে সে হবে মোটামুটি সেভেন্থ হাউসের লর্ড। তো সেভেন্থ হাউসে যদি 9 লেখা থাকে, তার সেভেন্থ হাউস লর্ড হবে জুপিটার, ধনুরাশির অধিপতি গ্রহ জুপিটার। তো জুপিটার ধরে নিচ্ছি আমি 10th হাউসে বসে রয়েছে, এবং তার দুদিকে দুটো মিলেফিক প্ল্যানেট বসে রয়েছে। এখানে রাহু বসে রয়েছে, এখানে মার্স বসে রয়েছে। তাহলে এই জুপিটার প্ল্যানেট কিন্তু পাপ কর্তৃ যোগে ফেঁসে গেল। ঠিক আছে, আর যদি মোটামুটি এই সেভেন্থ হাউসে যদি কোনো প্ল্যানেট নাও থাকে, কিন্তু সেভেন্থ হাউসের দুই পাশে যদি দুটো মিলেফিক প্ল্যানেট বসে যায়, ধরে নিচ্ছি এখানে স্যাটার্ন বসে গেল এবং এখানে কেতু বসে গেল। কেতু এখানে থাকলে রাহু এখানে প্লেসমেন্ট থাকবে। তো এখানে স্যাটার্ন এবং এখানে কেতু, তাহলে এই সেভেন্থ হাউস কিন্তু পাপ কর্তৃযোগে ফেঁসে গেল। এক্ষেত্রে কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের সৃষ্টি হয়। সেভেন্থ হাউসে যদি মার্স বসে, তো সেক্ষেত্রেও কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের সৃষ্টি হয়। এই সমস্ত বিষয়গুলো কিন্তু ম্যারেজ লাইফে একটা প্রবলেম ক্রিয়েট করে। 6 নম্বর, যদি কারোর বাচ্চাটে ভেনাস প্ল্যানেটের সাথে মার্স, রাহু বা মার্কিউরির কনজাংশন হয়, তাহলে কিন্তু ইললিগাল রিলেশনশিপ হতে পারে। ঠিক আছে, যদি ভেনাসের সাথে রাহু প্লেসমেন্ট থাকে, তাহলে কিন্তু ইললিগাল রিলেশনশিপ হয় এবং সে কিন্তু এক্সপ্লোস হয়ে যাবে। ভেনাসের সাথে যদি মার্সের কনজাংশন হয়, যে কোনো ঘরে হতে পারে। ভেনাস হলো সেক্সুয়াল এনার্জি, আর মার্স সেটাকে বাড়িয়ে দেয়। পুষ্টিতে যে কোনো ঘরে হতে পারে। ঠিক আছে, ভেনাসের সাথে মার্কিউরির প্লেসমেন্ট থাকলেও এরকম হয়। ভেনাসের সাথে যদি মার্কিউরি একই ঘরে বসে যায়, সবসময় যে কনজাংক্ট হবে এরকম নেই। যদি ভেনাসের ওপর রাহু, রাহুর ওপরে ভেনাস যদি সেভেন্থ এসপেক্ট থাকে, একে অপরের ওপরে যদি এসপেক্ট করে, এটাও কিন্তু একটা কানেকশন। ঠিক আছে, ভেনাস কেতু যদি একসঙ্গে বসে যায়, সে কিন্তু লুকিয়ে লুকিয়ে প্রেম করবে, এ কিন্তু এক্সপ্লোস হবে না। ঠিক আছে, ভেনাস রাহু এক্সপ্লোস হয়ে যাবে। ভেনাস মার্কারি খুব চালাক হবে। ভেনাস মার্সও কিন্তু ইললিগাল রিলেশনশিপ করতে গিয়ে ধরা পড়ে যেতে পারে। ভেনাস কিন্তু লুকিয়ে লুকিয়ে প্রেম করবে। 7 নম্বর,
কেতু কেতু যদি কারোর 7th হাউসে বসে যায়, কেতু এমন একটা প্ল্যানেট 7th হাউসে বসে গেলে একা কিন্তু ডিভোর্স করার ক্ষমতা রাখে, ঠিক আছে। আর কেতুর সাথে যদি এখানে মুন থাকে বা কেতুর সাথে যদি এখানে সান থাকে, তাহলে তো পিতৃদোষ সৃষ্টি হয়, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু ম্যারেজ লাইফে খুব ব্যাড এফেক্ট পড়ে। পিতৃদোষ নিয়ে আমি পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তবে যে ব্যক্তির 7th হাউসে কেতু অবস্থান করছে, তার স্পাউস যদি প্রচণ্ড রিলিজিয়াস হয়, স্পিরিচুয়াল পথে থাকে, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা নাও হতে পারে। 7th হাউসের লর্ড যদি 6, 8, 12 এই তিনটে দুস্থান লর্ডের সাথে যদি কনজাঙ্ক্ট থাকে এবং সেই সময় যদি 7th হাউস ফাঁকা থাকে এবং 7th হাউসে সেই সময় যদি কোনো মেলেফিক প্ল্যানেট এসপেক্ট দেয়, সেক্ষেত্রে কিন্তু 7th হাউসও উইক হয়ে যায় এবং 7th লর্ডও উইক হয়ে যায়। সেক্ষেত্রেও কিন্তু ডিভোর্স হতে পারে বা সেপারেশন কিন্তু হতে পারে। সেপারেশন হওয়ার সম্ভাবনা কিন্তু এক্ষেত্রে প্রবল। 8 নম্বর, মাঙ্গলিক। মাঙ্গলিক ব্যাপারটা আপনারা সবাই শুনেছেন। যদি কারুর 1st হাউস, 4th হাউস, 7th হাউস, 8th হাউস এবং 12th হাউসে মার্স প্ল্যানেট প্লেসমেন্ট থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তি মাঙ্গলিক হয়। সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হয়। সেই জন্য এইসব ব্যক্তির মাঙ্গলিক ছেলে মেয়ে দেখেই বিয়ে করা উচিত। 9 নম্বর, 7th হাউসের লর্ড যদি কম্বাস্ট হয়ে যায়, তার মানে ধরুন 7th হাউসে আমার যে রাশি রয়েছে, তার লর্ড যদি সানের সাথে ক্লোজ দূরত্বে বসে যায়, মোটামুটি 10 ডিগ্রির মধ্যে, সে কিন্তু কম্বাস্ট হয়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রেও কিন্তু ম্যারেজ লাইফে সেপারেশন আসতে পারে, ডিভোর্স হতে পারে। তবে একটা ক্ষেত্রে কিন্তু একটা রিজনের উপরে ভিত্তি করে কারোর ডিভোর্স বা সেপারেশন হয় না। সেক্ষেত্রে পুরো চার্ট দেখা জরুরি। মোটামুটি 3 থেকে 4টা কানেকশন যদি আপনার অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে শো করে, তখনও কিন্তু মোটামুটি বলা যায় যে হ্যাঁ, এই জিনিসটা ঘটতে চলেছে। তো মোটামুটি বেশ কিছু গ্রহগত কানেকশন আমি এখানে আলোচনা করলাম। আপনাদের এরকম কোনো কানেকশন যদি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর যারা লার্নার, তারাও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি উত্তর দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।